তো আমাদের প্রথম কথা যে এই যে প্রোটিন প্রোটিন কথাটা আসছে একটা গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দটার নাম হলো প্রোটিয়াস। গ্রিক শব্দটার নাম হচ্ছে কি? প্রোটিয়াস। তোমরা সবাই এই দিকে তাকাতে পারো। গ্রিক শব্দটার নাম হচ্ছে প্রোটিয়াস। তো এই প্রোটিয়াস মানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিয়াস শব্দটার মানে কি? সব থেকে গুরুত্বপূর্ণ। এই প্রোটিয়াস শব্দটা থেকে প্রোটিন কথাটা আসছে, অর্থাৎ প্রোটিন হলো আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন মনে করো সাজিদের চুলের কালার কালো, এটা ওর একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করতেছে? একটা জিন তো অবশ্যই। জিন কিভাবে নিয়ন্ত্রণ করতেছে বৈশিষ্ট্যটা? প্রোটিন তৈরির মাধ্যমে, যে প্রোটিনটার নাম হলো মেলানিন। কোন জিনিসের নামের লাস্টে ইন দেখলে বুঝবা ও একটা প্রোটিন। তাহলে আমরা দেখতে পারতেছি প্রোটিন হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তোমার প্রত্যেকটা বৈশিষ্ট্য, তোমার ধরো যে তোমার সিমেন্ট তৈরি হয়, এটা তোমার একটা বৈশিষ্ট্য। কিসের কারণে? প্রোটিনের কারণে, স্পারমিন, তাই না? তো তোমার প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? প্রোটিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখন যে বিজ্ঞানী প্রোটিনের নামকরণ করছে, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নামকরণ করছে, কে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কাজ করে, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় হস্তক্ষেপ করে, যার অনেক ক্ষমতা আছে, যার অনেক টাকা পয়সা আছে, অর্থাৎ মালদার লোক, তাই না? তাহলে যে হচ্ছে প্রোটিন শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন, তার নাম হলো মালদার, মুলডার। মনে থাকবে? আচ্ছা, এইবার আমাদের কথা হচ্ছে আমাদের একটা বেসিক রাখা লাগবে। বেসিকটা হচ্ছে কি, যে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড নামের একটা জিনিস আছে, তাই না? তোমরা সবাই জানো যে প্রোটিন ভাঙলে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। মনে করো যে দুইটা অ্যামাইনো অ্যাসিড যদি যুক্ত থাকে, তখন এই গঠনটাকে আমরা বলি হচ্ছে ডাইপেপটাইড। কি বলি বলো? ডাইপেপটাইড। যদি তিনটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে, তখন ওই গঠনটাকে আমরা কি বলি? ট্রাইপেপটাইড। যদি 4 থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে, তখন ওইটাকে আমরা বলি অলিগোপেপটাইড। অলিগো শব্দটার অর্থ হলো কম কম। অলিগো মানে কি? কম কম, ঠিক আছে? তাহলে 2টা ডাইপেপটাইড, 3টা ট্রাইপেপটাইড, 4 থেকে 10টা অলিগোপেপটাইড। এইবার আমি যদি বলি 11 থেকে 50টা বা তারও বেশি, অর্থাৎ 11 থেকে যত বেশি হয়ে পারে, তখন আমরা বলি হচ্ছে পলিপেপটাইড। তখন আমরা কি বলি বলো? পলিপেপটাইড। 11 থেকে 50টা বা তার বেশি থাকলেও পলিপেপটাইড। আর যদি 50টার বেশি থাকে, তখন ওই যৌগকে বলা হয় প্রোটিন। তখন ওই যৌগকে কি বলা হয় বলো? প্রোটিন। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি না যে প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইড যৌগ? কারণ 11 থেকে 50 বা তার বেশি থাকলে তো পলিপেপটাইড, আবার 50-এর বেশি থাকলে প্রোটিন, তার মানে প্রোটিন হলো পলিপেপটাইড যৌগ। তাহলে এরকম একটা লাইন কিন্তু তোমার বইতেও আছে যে প্রোটিন হলো একটি পলিপেপটাইড যৌগ। বোঝা গেছে? তো এখন আমি ধরো বললাম যে ইনসুলিন, এটা তো একটা প্রোটিন, নামের লাস্টে ইনসুলিন। হ্যাঁ, তাহলে এর ভেতরে আমি বললাম যে 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে এইটা কি প্রোটিন হবে? হ্যাঁ, কারণ এই রাফিন তুমি ভালো করে দেখো, তাহলে 50টার বেশি থাকলেই তো আমরা বলতেছি প্রোটিন, তাই না? তাহলে ইনসুলিনও একটা প্রোটিন। আচ্ছা, তো এইবার আমরা একটু প্রোটিনের সংজ্ঞাটা দাগায় ফেলি। প্রথম কথা হচ্ছে প্রোটিন হচ্ছে একটা জৈব অণু, মানে একটা জৈব যৌগ। কেন প্রোটিনকে আমরা জৈব যৌগ বলতেছি? কারণ প্রোটিনের ভেতরে, এই দেখো প্রোটিনের স্ট্রাকচারের ভেতরে আমরা কার্বন টার্বন এই যেগুলো দেখতেছি, প্রোটিন তো একটা জৈব যৌগ, তোমার জীবদেহ গঠন করতেছে, তাহলে জৈব যৌগ না? তাহলে প্রোটিন হলো একটা জৈব অণু, যেটা হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত, তাই না? অসংখ্য 50টারও বেশি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এবং এটা কি ছোট কোনো যৌগ নাকি বড় কোনো যৌগ? বড় যৌগ, কারণ এটা 50টারও বেশি অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার। পলিমার কি কখনো ছোট হয়? না। তাহলে এটা হচ্ছে বৃহদাকার জৈব অণু। তাহলে আমরা কি বলবো? প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত একটা বৃহদাকার জৈব অণু।
এটা হচ্ছে ক নাম্বারে তোমাদের আসতে পারে, ঠিক আছে? এই কাহিনী আসতে পারে তোমাদের ক নাম্বারে, যে প্রোটিন কি এটা বলো। তো এটা হচ্ছে আমাদের কথা। এরপরে আমাদের কথা হচ্ছে যে এই মনে করো সাজিদের চুলে আমরা আবার ফেরত যাই। ওর চুল গঠন করছে প্রোটিন, যে প্রোটিনের নাম হলো কেরাটিন। অনেক শ্যাম্পুতে লেখা থাকে না কেরাটিন শ্যাম্পু, চুলের একটা গাঠনিক প্রোটিনের নামই হলো কেরাটিন। ওর চুল মূলত কেরাটিন, মূলত ওর চুল কি কেরাটিন। তাহলে একটা ব্যাপার বলো, কেরাটিন তো একটা প্রোটিন, ওর চুল তো একটা প্রোটিন, কিন্তু ওর চুল কি এনজাইম? ওর চুল কি কোনো বিক্রিয়া টিক্রিয়া করে নাকি? না তো। তাহলে আমরা দেখতে পারতেছি যে কেরাটিন একটা প্রোটিন, বাট ওইটা এনজাইম না। তাহলে সব প্রোটিন কি এনজাইম নাকি? কিছু প্রোটিন আছে হরমোন, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোটিন আছে না আমাদের। তাহলে আমাদের কথা হচ্ছে সব প্রোটিন এনজাইম নয়, কিন্তু সব এনজাইম প্রোটিন। সব এনজাইম প্রোটিন। উল্টো উঠতে হবে। হ্যাঁ, তুমি যেভাবে পড়ো তোমার ইচ্ছা, আমি আমার সুবিধা মতো পড়লাম। এখন আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি জীবদেহের গাঠনিক উপাদান হচ্ছে প্রোটিন। এখন মনে করো আমি সাজিদের শরীর থেকে সমস্ত পানি বের করে নিলাম, ওর কোষের ভিতরে যে 70% পানি আছে সেই পানি আমি বের করে নিলাম, ঠিক আছে? সমস্ত পানি বের করে নিলাম। তাহলে সাজিদের ওজন ধরো পাইলাম তখন 15 কেজি। হ্যাঁ, তো এই 15 কেজি যে ওয়েটটা, এটা হচ্ছে ওর শুষ্ক ওজন। এই ওয়েটটা কি? ওর শুষ্ক ওজন। এই ওর যে শুষ্ক ওজন, এই 15 কেজি, এর ভেতরে 7.5 কেজি হচ্ছে প্রোটিন। অর্থাৎ জীবদেহের শুষ্ক ওজনের 50%ই হচ্ছে কি? প্রোটিন, ঠিক আছে? জীবদেহের শুষ্ক ওজনের কত পার্সেন্ট প্রোটিন বলো? 50%ই হচ্ছে প্রোটিন। এইবার আমরা একটু দেখব যে কিভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো আসলে যুক্ত হয়। আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা একটু লিখতে চাই, তাহলে এই একটা কার্বন, কার্বনের হলো 4টা হাত, 1 2 3 4। আমরা লিখতেছি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সংকেত, ঠিক আছে? তো অ্যামাইনো মানে হলো NH2, অ্যামাইনো মানে কি? NH2। আর অ্যাসিড মানে কি? COOH। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের ভেতরে NH2ও থাকবে, COOHও থাকবে। তাহলে এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এর ভেতরে NH2ও থাকবে অর্থাৎ অ্যামাইনো গ্রুপও থাকবে, আবার অ্যাসিড গ্রুপও থাকবে অর্থাৎ COOH গ্রুপও থাকবে। উপরে নিয়ে আমাদের কোন কনসার্ন, একটাই দিয়ে দাও আর একটাই দিয়ে দাও, H হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এইবার এই সেম অ্যামাইনো অ্যাসিড আমি এইদিকে আরো একটা আঁকবো, এই সেম অ্যামাইনো অ্যাসিড। এই যে মনে করো এখানে আমরা 2টা অ্যামাইনো অ্যাসিড আঁকলাম। এখন এই যে এখানের এই যে COOH, এই COOH কে আমি এভাবে আঁকতে পারি না, যে হচ্ছে এভাবে লিখতে পারি কি না? COOH কে একটু দেখো, CO আর এইদিকে OH লেখা যায় এভাবে। আবার এই দিকের NH2 কে কি এভাবে লেখা যায়, যে NH2 লেখা যায়? এভাবে তো লিখলে কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে আর একটা অ্যামাইনো অ্যাসিড। এখন এই 2 অ্যামাইনো অ্যাসিড যখন পাশাপাশি থাকবে তখন একটা ব্যাপার ঘটবে, তোমরা সহজেই কল্পনা করতে পারতেছো, যে এই OH আর H হচ্ছে পানি হিসেবে বের হয়ে যাবে। OH আর H কি হবে? পানি হিসেবে বের হয়ে যাবে। বুঝতে কি পারতেছো? তাহলে এরা যদি পানি হিসেবে বের হয়ে যায়, বের করে দিই, এদের নাই করে দিই, তখন এই হাতও ফাঁকা, এই হাতও ফাঁকা, তাহলে 2 ফাঁকা হাত এখন যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গেল। তাহলে এই যে বন্ধনটা গঠিত হলো, এই বন্ধনটাকেই আমরা বলি হচ্ছে কি? পেপটাইড বন্ধন। এই বন্ধনটাকে আমরা কি বলি বলো? পেপটাইড বন্ধন, ঠিক আছে? তাহলে পেপটাইড বন্ধনের সংজ্ঞাটা আমরা একটু দেখে আসি। জিনিস তো বুঝে গেলাম, তাহলে সংজ্ঞা পড়া কোনো ব্যাপার নাকি? তাহলে এই যে পেপটাইড কার কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা পড়ে আসি, যে একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ আর একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকে বলা হচ্ছে পেপটাইড বন্ধন। একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ আর একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকে বলা হয় পেপটাইড বন্ধন, ঠিক আছে? এবং মনে করো তুমি একটু অ্যাড করে দিতে পারো, যে বন্ধন গঠনকালে এক অণু পানি অপসারিত হয় তাকে বলা হয় পেপটাইড বন্ধন। হ্যাঁ,
এইখানে কিছু কথা ইউজ করছে, এগুলো আমার মনে হয় না বললেও সমস্যা নেই। সেটা হচ্ছে কি আলফা অ্যামাইনো গ্রুপ বলছে, তারপরে অ্যামাইড বন্ধন বলছে, এত কিছু দরকার নেই। আমরা বলবো একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ আর একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে এবং যে বন্ধন তৈরিকালে এখনো পানি নিঃসৃত হয় সেই বন্ধনকে বলা হয় পেপটাইড বন্ধন। আচ্ছা, এইবার আমাদের কথা হচ্ছে ধরো 50টা অ্যামাইনো অ্যাসিডের 50টা অণু হচ্ছে একত্রিত হয়েছে, তখন ওই যৌগটারে তুমি কি বলবা? পলিপেপটাইড। তখন ওই যৌগটারে কি বলবা? পলিপেপটাইড বলবা। আচ্ছা, এইবার আমাদের কথা হচ্ছে একটা ব্যাপার দেখো, আমরা জীবনে একবার হইলেও পড়ছি সবাই যে এনজাইম কিভাবে কাজ করে, পড়ছি না? দেখো, এইটা মনে করো একটা এনজাইম, এইটা কি একটা এনজাইম। এই এনজাইমের নাম মনে করো সুক্রেজ। এই এনজাইমের নাম কি? সুক্রেজ। তার মানেও কাজ করে কার উপরে? সুক্রোজের উপরে। আবার বলো না শুক্রাণুর উপরে, ঠিক আছে? তাহলে সুক্রেজ কাজ করে কার উপরে? সুক্রোজের উপরে, ঠিক আছে? সুক্রোজের উপরে কাজ করে। তাহলে মনে করো যে এই হচ্ছে সেই সুক্রোজ, এই হচ্ছে সুক্রোজ, এটা হচ্ছে সুক্রোজ বা আমরা যাকে বলি চিনি, হ্যাঁ, সুক্রোজ। সুক্রেজ কার উপরে কাজ করবে? সুক্রোজের উপরে কাজ করবে। দেখো, এই সুক্রেজ এনজাইমের এই জায়গাটায় একটা গর্ত আছে, দেখা যায়? এই গর্তটায় এসে সুক্রোজ যুক্ত হইতে পারতেছে। যদি এই গর্ত না থাকতো, এই সুক্রোজ জিন্দেগিতে এই সুক্রেজের সাথে যুক্ত হইতে পারতো? এই গর্তটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। এই গর্তটাকে কি বলা হয় বলো? অ্যাক্টিভ সাইট। এই গর্তটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। তাহলে সুক্রেজ এর ভেতরে এই গর্ত বা অ্যাক্টিভ সাইট আছে বলেই তো সুক্রোজ এখানে যুক্ত হইতে পারতেছে। আচ্ছা, তো সুক্রোজ এখানে যুক্ত হওয়ার পরে কি হয়? এই সুক্রোজ যুক্ত হওয়ার পরে এ হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা কি হয়? দুই ভাগে ভাগ হয়ে যায়। এই সুক্রোজ হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে, দেখো। সো এই একটা ভাগ, এই একটা ভাগ, ঠিক আছে? তো একটা ভাগকে আমরা বলি হচ্ছে গ্লুকোজ আর একটা ভাগকে আমরা বলি হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে? তাহলে একটা ব্যাপার দেখো, এই আমরা যে এনজাইমটা পড়লাম যে সুক্রেজ, ও আসলে এইভাবেই কাজ করে। তো আমরা জানি না সকল এনজাইম হচ্ছে প্রোটিন, তাহলে এই সুক্রেজ ও হচ্ছে একটা প্রোটিন, তাই না? প্রোটিন। তাহলে আমরা একটা জিনিস আসলে এখান থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে প্রোটিন অলওয়েজ এরকম ফোল্ডেড অবস্থাতে কার্যকর হয়, এরকম গোল বা ফোল্ডেড, হ্যাঁ, ভাত খাওয়া, এরকম ফোল্ডেড অবস্থাতে কার্যকর হয়। প্রোটিন কোন অবস্থায় কার্যকর হয়? কেবলমাত্র ফোল্ডেড অবস্থায়। মনে করো এই সুক্রেজ এর আকৃতি যদি এরকম হইতো, তাহলে কি এইখানে কোনো কিছু এসে যুক্ত হইতে পারতো? পারতো না। তাহলে প্রোটিন কেবলমাত্র কোন অবস্থাতে কাজ করে বলো? ফোল্ডেড অবস্থাতে কাজ করে। তাহলে এই কথাটাই আমরা দাগাবো যে প্রোটিন কেবলমাত্র ফোল্ডেড অবস্থাতেই কার্যকর হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু আগে ইনসুলিনের কথা পড়ছি। ইনসুলিনে 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে, তাই না? তো আমরা এখানে একটু দেখি যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনসুলিনের ছবি। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনসুলিনের একটা ছবি আঁকা হয়েছে। তো ইনসুলিনের ভেতরে দেখো দুইটা চেইন আছে, এই একটা চেইন, এই আর একটা চেইন। এই চেইনে আছে হচ্ছে 21টা অ্যামাইনো অ্যাসিড। এই চেইনে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? আর এই চেইনে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 30টা। তাহলে মোট থাকলো 51টা। এই ইনফরমেশন আছে হচ্ছে তোমার জীব প্রযুক্তি অধ্যায়, ঠিক আছে? তো এই চেইনটাকে আমি বলে দিলাম এ চেইন, আর এই চেইনটাকে আমি বলে দিলাম বি চেইন। আচ্ছা, তো এই যে এ চেইন, এইখানে 21টা অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে এ চেইনকে আমি কি বলতে পারি? পেপটাইড, অলিগোপেপটাইড, পলিপেপটাইড না প্রোটিন? কি বলতে পারি? পলিপেপটাইড। কারণ 10টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকলেই আমরা কি বলবো? পলিপেপটাইড। তাহলে এইটা একটা পলিপেপটাইড চেইন, এইটা আরো একটা পলিপেপটাইড চেইন, ঠিক আছে? তাহলে ইনসুলিনের ভেতরে কয়টা পলিপেপটাইড চেইন আছে? 2টা পলিপেপটাইড চেইন আছে, ঠিক আছে? তো ইনসুলিন যেহেতু প্রোটিন, ওর ভেতরে অ্যামাইনো অ্যাসিড থাকবে, ওর ভেতরে অ্যামাইনো অ্যাসিড থাকবে। এই দেখো, ওর ভেতরে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার নাম হলো সিস্টিন। যার নাম হলো কি? সিস্টিন।
এই সিস্টিন হলো এমন অ্যামাইনো অ্যাসিড যে যার ভিতরে সালফার থাকে। সিস্টিনের ভিতরে কি থাকে? সালফার থাকে। তাহলে তোমার যদি এমসিকিউতে আসে নিচের কোনটি সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড, তুমি কি দাগাবা? সিস্টিন। এই সিস্টিনের ভেতরে সালফার থাকে, তাই না? এই দেখো সেই সালফার, এই যে সেই সালফার, দেখছো সিস্টিনের ভেতরে সালফার থাকে। এই সিস্টিনের ভেতরেও কি আছে? সালফার আছে। এই দুই সালফারের ভেতরে দেখো বন্ধন তৈরি হয়েছে। এই বন্ধনকে কি বলবা? ডাই সালফাইড বন্ড। এই বন্ডকে কি বলবা? ডাইসালফাইড বন্ড। তাহলে প্রোটিনের এই যে এ চেইন আর বি চেইন, এই দুইটা পলিপেপটাইড চেইন কোন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে বলো? ডাইসালফাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে? তো এই ইনসুলিনকে আমি বলে দিতে পারি না এটা হচ্ছে 2 পলিপেপটাইড যৌগ। ঠিক তেমন ভাবে 1 পলিপেপটাইড যৌগ আছে, 3 পলিপেপটাইড যৌগ আছে, 4 পলিপেপটাইড যৌগ আছে, অর্থাৎ 1 2 3 4 পলিপেপটাইড যৌগ আছে। বুঝতে পারছো? তাহলে এইখানে আমাদের কোশ্চেন আসবে নিচের কোনটি 1 পলিপেপটাইড প্রোটিন, নিচের কোনটি 2 পলিপেপটাইড প্রোটিন, নিচের কোনটি 3 পলিপেপটাইড প্রোটিন, নিচের কোনটি 4 পলিপেপটাইড প্রোটিন। পলিপেপটাইড মানে ওই দুইটা চেন বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 2 পলিপেপটাইড প্রোটিন। ঠিক তেমন ভাবে 3 পলিপেপটাইড থাকতে পারে, 4 পলিপেপটাইড প্রোটিন থাকতে পারে। কথা কি বোঝা গেছে? এটা মনে রাখার কোনো নিউমোনিক্স নেই? আমি বলিনি, এখন পড়াইনি, দাঁড়াও। তাহলে তোমরা মনে রাখবা লাইক হিম। কি মনে রাখবা? লাইক হিম। দেখো লা ই ক, লাইক। হিম, হিমে হিমোগ্লোবিন, লাইক হিম। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এই পেজ তাহলে আমাদের শেষ। এবার আমরা পরের পেজে যাই। প্রোটিনের বৈশিষ্ট্য। প্রোটিনের বৈশিষ্ট্য দেখো, 2 ধরনের পদার্থ আছে, কলয়েড, ক্রিস্টালয়েড। কলয়েড হচ্ছে বড়, ক্রিস্টালয়েড হলো ছোট। এখন প্রোটিনকে আমরা কি কলয়েড বলবো অর্থাৎ বড় বলবো, নাকি ছোট বলবো অর্থাৎ ক্রিস্টালয়েড বলবো? প্রোটিন তো একটা পলিমার, পলিমার কি কখনো ক্রিস্টালয়েড হবে? না। তাহলে প্রোটিন হচ্ছে কেমন হবে বলো? কলয়েড হবে। তোমরা পড়ছো না যে দুধ হচ্ছে কলয়েড জাতীয় একটা জিনিস, এরকম পড়ছো কখনো? দুধ কি একটা প্রোটিন না? তো প্রোটিন হচ্ছে কি প্রকৃতির? প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির। আসলে কলয়েড প্রকৃতির কারা কারা জানো? কলয়েড প্রকৃতির আমাদের বইয়ের 9 অধ্যায়ে বলা আছে যে কলয়েড পদার্থ কারা কারা। বইতে বলা আছে যে পদার্থগুলোর নাম, সেগুলো আমরা এভাবে একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি যে সেজে আসা প্রয়োজন, সেজে আসা প্রয়োজন। ঠিক আছে? সে দিয়ে মনে রাখবা সেলুলোজ, যে দিয়ে মনে রাখবা জেলাটিন, আ দিয়ে মনে রাখবা আঠা, সা দিয়ে মনে রাখবা স্টার্চ, প্রয়োজন দিয়ে মনে রাখবা প্রোটিন। তাহলে প্রোটিন কি কলয়েডের ভেতরে পড়তেছে? হ্যাঁ, প্রোটিন হচ্ছে কলয়েড। আচ্ছা, এইবার কথা হচ্ছে কেলাসন মানে কি? মনে করো সাজিদের চুলে আমরা আবার ফেরত যাই, ওর চুল তো প্রোটিন। এই প্রোটিন মনে করো জলের ভিতরে আছে। এখন তুমি জল থেকে ওর চুলটারে বা প্রোটিনটারে আলাদা করে নিতে পারবা না। তো কোনো একটা দ্রবণ থেকে কোনো একটা জিনিস আলাদা করার এই প্রক্রিয়ার নামই তো কেলাসন, তাই না? তাহলে আমি বলতে পারি না প্রোটিন কেলাসিত হয়, যদিও উদাহরণটা 100% অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, বাট আমাদের মনে থাকবে প্রোটিন কেলাসিত হয়। প্রোটিনকে আমরা দ্রবণ থেকে আলাদা করে নিতে পারি, তাহলে প্রোটিন হচ্ছে কেলাসিত হয়, প্রোটিন হচ্ছে কেলাসিত হয়। আচ্ছা, প্রোটিনকে তুমি যদি বিশ্লেষণ করো, পানি দিয়ে ভেঙে ফেলো, হ্যাঁ, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করো, অর্থাৎ প্রোটিনকে তুমি যদি ভেঙে ফেলো, তাহলে কি পাবা বলো? অ্যামাইনো অ্যাসিড পাবা, 50টারও বেশি অ্যামাইনো অ্যাসিড পাবা। আচ্ছা, মনে করো ডিম, ডিম তো প্রোটিন। ডিমের ভেতরে আমরা মানে ডিমকে কিভাবে আমরা শক্ত করতে পারি? এক হচ্ছে তাপ দিয়ে অর্থাৎ ভৌত প্রক্রিয়ায়, আর একটা হচ্ছে অ্যাসিড দিয়ে অর্থাৎ রাসায়নিক প্রক্রিয়ায়। অর্থাৎ আমি বলতে পারি না ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। হ্যাঁ, তারপরে আমি বলতে পারি না অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন হচ্ছে তঞ্চিত হয় বা জমাট বাঁধে, বলতে পারি। আচ্ছা, তারপরে আমাদের কথা হচ্ছে যে প্রোটিন কি কি দিয়ে গঠিত। একটু আগেই আমরা অ্যামাইনো অ্যাসিডের সংকেত পড়ছিলাম, যে অ্যামাইনো অ্যাসিডের সংকেতে আমরা কি পড়ছিলাম? কার্বনের 4টা হাত, উপরে নিচে হচ্ছে RH, এ নিয়ে রাজনীতি করার কিছু নাই, বাট এইদিকে আছে হচ্ছে অ্যামাইনো গ্রুপ আর এইদিকে আছে হচ্ছে অ্যাসিড গ্রুপ। তাহলে অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো, আমি বলতে পারি না প্রোটিনের ভেতরে অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে প্রোটিনের ভেতরে কার্বন থাকে, নাইট্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এগুলো বলতে পারি না? তাহলে এগুলো আমরা বলতে পারি প্রোটিনের ভেতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই জিনিসগুলো থাকে। আর কি থাকে? আর কি থাকে?
প্রোটিনের ভিতরে মনে রাখবা আতাসা থাকে, প্রোটিনের ভিতরে কি থাকে? আতাসা, বাতাসা না, আতাসা, আয়রন, তামা, সালফার। প্রোটিনের ভিতরে আর কি থাকে? আয়রন, তামা, সালফার, আয়রন, তামা, সালফার থাকে। আচ্ছা, এইবার কথা হচ্ছে প্রোটিন তড়িৎধর্মী। এই যে সাজিদের দেহ কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। এখন আমি যদি ওরে হচ্ছে শর্ট দিই, মানে ইলেকট্রিক্যালি ওরে শক দিই, তাহলে ওর সারা দেহে ওই ইলেকট্রিসিটিটা পরিবাহিত হবে না? তাহলে প্রোটিন যদি তড়িৎধর্মী না হইতো তাহলে কি আমি শক দিয়ে ওর কিছু করতে পারতাম? তাহলে প্রোটিন হচ্ছে কি? প্রোটিন হচ্ছে তড়িৎধর্মী, ঠিক আছে? প্রোটিন হলো শক খালি তো মারা যায়। হ্যাঁ, প্রোটিন হলো তড়িৎধর্মী। এইবার আমাদের কথা হচ্ছে প্রোটিন বাফার দ্রবণ হিসেবে কাজ করে। হোয়াট ইজ বাফার দ্রবণ? এমন একটা দ্রবণ যে দ্রবণে তুমি সামান্য পরিমাণে অ্যাসিড দাও কিন্তু তাও দ্রবণের পিএইচ পরিবর্তিত হবে না। তুমি সামান্য পরিমাণে ক্ষার দাও, ওই দ্রবণের পিএইচ পরিবর্তিত হবে না। তাহলে প্রোটিন হচ্ছে সেরকম একটা বাফার দ্রবণ। কেন? কারণ প্রোটিনের ভিতরে দেখো অ্যামাইনো গ্রুপ আছে, যে গ্রুপটা হচ্ছে ক্ষারধর্মী। তাহলে তুমি যদি প্রোটিনের ভিতরে অ্যাসিড দাও, সে অ্যাসিডরেও কি করবে? প্রশমন করে দিবে। প্রোটিনের ভিতরে অ্যাসিড গ্রুপ আছে যেটা, এবার তাহলে প্রোটিনের ভিতরে তুমি যদি হালকা ক্ষার দাও তাহলে সেই ক্ষারকেও ও প্রশমন করে দিবে। তাহলে প্রোটিন হচ্ছে বাফার ধর্মী, ঠিক আছে? এইবার প্রোটিনের ভিতরে দেখো ক্ষারীয় গ্রুপও আছে, অম্লীয় গ্রুপও আছে। তাহলে আমি বলতে পারি না যে প্রোটিনের ভেতরে ক্ষারীয় অম্লীয় উভয় গুণ প্রকাশ করে? প্রোটিন হচ্ছে ক্ষারীয় অম্লীয় উভয় গুণ প্রকাশ করে, তাই প্রোটিনকে বলা হয় অ্যাম্ফোটেরিক। যেমন অ্যাম্ফিবিয়া মানে কি? উভচর, মানে অ্যাম্পি কথাটার মানেই হচ্ছে উভয়। হ্যাঁ, তাহলে প্রোটিনকে আমি অ্যাম্ফোটেরিক বলতে পারি কিনা? ওর ভেতরে ক্ষারও আছে, অ্যাসিডও আছে। তো এই হচ্ছে কথা। এরপরে আমরা পড়বো ইকোলাই কোষের একটা কোষে কয় ধরনের প্রোটিন আছে? 3000 ধরনের প্রোটিন আছে। আর মানুষের দেহে কয় ধরনের প্রোটিন আছে? 1 লক্ষ ধরনের প্রোটিন আছে। এইবার আমরা চলে যাচ্ছি, আচ্ছা এই প্রোটিনের এই যে বৈশিষ্ট্য না, এইটা তোমাদের সিকিউতে দিয়ে দিতে পারে গ নাম্বারে, যে প্রোটিনের বৈশিষ্ট্য লেখো। অবশ্যই ডাইরেক্টলি বলবে না, কোনো একটা হিন্টস দিবে যেখান থেকে তোমার বুঝে নিতে হবে যে এখানে প্রোটিনের কথা বলতেছে। আচ্ছা, তো এখন আমাদের কথা হচ্ছে প্রোটিনের শ্রেণীবিভাগ। এইটা কিন্তু একটু মানে সবাই মুখস্থ করে, বাট তোমরা একটু ভালো করে কনসেন্ট্রেট করলে দেখো তোমাদের বাসায় যেয়ে পড়াও লাগবে না। তো প্রোটিনের শ্রেণীবিভাগ দেখো, প্রোটিনকে আমরা বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করতে পারি। প্রথমে একটা শ্রেণীবিভাগ করি, সেটা হচ্ছে কিছু কিছু প্রোটিন আছে যারা কাজ করে। যেমন একটু আগেই আমি পড়ছিলাম এনজাইমের কথা, যে কাজ করতেছিল। তো এই ধরনের প্রোটিনকে, যেমন এনজাইমকে আমি কি বলতে পারি? কার্যকরী প্রোটিন। আর আরেকটা প্রোটিনের কথা পড়ছিলাম, সাজিদের চুলের ভিতরে আছে কেরাটিন। এই কেরাটিন কিন্তু কোনো কাজ করতেছে না। এ কি কোনো কাজ করতেছে? কোনো শারীরবৃত্তীয় কোনো কাজ করতেছে না, ও কোনো কাজ করতেছে না। তাহলে প্রোটিন হচ্ছে 2 ধরনের, যারা কাজ করে আর যারা কাজ করে না। যারা কাজ করে তাদেরকে বলা হয় কার্যকরী প্রোটিন, আর যারা কাজ করে না তাদেরকে বলা হয় গাঠনিক প্রোটিন। ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? গাঠনিক প্রোটিন। তাহলে কাজের ভিত্তিতে প্রোটিন কয় ধরনের? 2 ধরনের, কার্যকরী প্রোটিন এবং গাঠনিক প্রোটিন। ঠিক আছে, এই সকালে রোজার ভিতরে পড়াইলে মনে হয় একটু এনার্জি থাকে, তাই না নফেল? নভেলের থাকে, নফেলের কালকে এনার্জি শেষ হয়ে গেছিল। তো এখন আমাদের কথা হচ্ছে যে কষ্ট কাজের ভিত্তিতে প্রোটিন তাহলে কত রকমের বলো? কাজের ভিত্তিতে প্রোটিন হচ্ছে 2 ধরনের। একটা হলো কার্যকরী প্রোটিন, আর একটা হলো গাঠনিক প্রোটিন, তাই তো? তো কার্যকরী প্রোটিনের ভিতরে কি আছে? এনজাইম, হরমোন, ভিটামিন। তারপরে হচ্ছে ভিটামিন কি কোনো প্রোটিন না? তো এটা একটা ভুল কথা লিখছে বইতে, তাও তোমরা মুখস্থ করবা। আচ্ছা, তারপর হচ্ছে শ্বাসরঞ্জক। শ্বাসরঞ্জকের একটা উদাহরণ কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কাজ করে। হিমোগ্লোবিন কিভাবে কাজ করে কেউ বলো? কি করে? কার্বন ডাই অক্সাইড বহন করে না, কার্বন ডাই অক্সাইড তো মেইনলি বহন করে হচ্ছে রক্তরস। তারপরে তোমার কার্বন ডাই অক্সাইড, হিমোগ্লোবিন হচ্ছে বহন করে হ্যাঁ, ও বলছে যে হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে। হ্যাঁ, এবং এই অক্সি হিমোগ্লোবিন যৌগটা রক্তের ভিতরে পরিবাহিত হয়। তাহলে হিমোগ্লোবিন কি করে? অক্সিজেনকে পরিবহন করে। হিমোগ্লোবিন কাকে পরিবহন করে? অক্সিজেনকে পরিবহন করে, হচ্ছে অক্সিজেনের বাহন। তাহলে একটা কাজ করতেছে না? তাহলে শ্বাসরঞ্জক কিন্তু একটা কাজ করতেছে।
তাহলে এরা হচ্ছে কার্যকরী প্রোটিন। এইবার আমাদের কথা হচ্ছে গাঠনিক প্রোটিন কারা, যেমন কেরাটিনের কথা আমি একটু আগেই পড়ে আসছি। এই কেরাটিন আসলে কোথায় থাকে? কেরাটিন থাকে আমাদের বহিঃকঙ্কালে। এই হিউমেরাস, ফিমার এগুলো হচ্ছে আমাদের ত্বকের ভেতরে, একদম অনেক ভেতরে আছে। এদেরকে আমরা বলতে পারি অন্তকঙ্কাল। কিন্তু যেগুলো ত্বকের বাইরে আছে, যেমন নখ, যেমন চুল, পাখির ক্ষেত্রে পালক, হ্যাঁ, গরুর ক্ষেত্রে শিং, হ্যাঁ, তারপরে খুর, এই যে এই টাইপের যে জিনিসগুলো, এগুলো কি বহিঃকঙ্কাল। এই বহিঃকঙ্কালে কে থাকে? কেরাটিন থাকে। বহিঃকঙ্কালে থাকে কেরাটিন। তাহলে যেটা বলে ওইটাও কি ওইখানেও কেরাটিন থাকে, যেহেতু এটা বহিঃকঙ্কাল ওইখানে কেরাটিনই থাকার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের কথা হচ্ছে কেরাটিন তাহলে কোথায় থাকে বলো? শিঙে থাকে, নখে থাকে, খুরে থাকে, পালকে থাকে, পাশে তোমরা লিখতে পারো চুলে থাকে, ঠিক আছে? এই সমস্ত জায়গায় থাকে হলো কেরাটিন। এইবার আমাদের ত্বকের, মনে রাখবা আমাদের ত্বকের বাইরে কি আছে? টিন আছে। আমার ত্বকের বাইরে কি আছে? টিন আছে। এই টিন থাকার কারণে তোমার ত্বক হচ্ছে বায়ুভেদ্য, মানে বায়ু ভেদ করতে পারে না, বায়ু অভেদ্য মানে, তারপরে জলাভেদ্য মানে জল ভেদ করতে পারে না, ওয়াটারপ্রুফ। তোমার ত্বক হচ্ছে ওয়াটারপ্রুফ, কারণ তোমার ত্বকের বাইরে কি আছে? টিন আছে। এই কারণে তোমার ত্বক হচ্ছে ওয়াটারপ্রুফ। তোমার ত্বকের বাইরে কি আছে তাহলে? টিন আছে। মনে রাখবে, এটা 10 অধ্যায় যখন পড়াবো, জুওলজি 10 অধ্যায়, তখনও কাজে লাগবে। তাহলে তোমার ত্বকে তাহলে কি আছে? তোমার ত্বকের বাইরে টিন আছে, কেরাটিন আছে, এটা মনে রাখবা। তাহলে কেরাটিন কোথায় কোথায় থাকে আমরা পারবো না। আচ্ছা, তোমার এভাবে কোশ্চেন আসবে, ব্যাগ বানালে ওয়াটারপ্রুফ ব্যাগ হবে। হ্যাঁ। এইবার আমাদের কথা হচ্ছে, তাহলে আমরা যদি বলি যে এভাবে কোশ্চেন আসবে, নিচের কোনটি গাঠনিক প্রোটিন? হ্যাঁ, তিনটা আরো অনেক জিনিস থাকবে, তার সাথে থাকবে কেরাটিন। তাহলে কেরাটিন কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এতে যে কোনো একটা তুলে দেবে। বুঝতে পারছো? এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন, বুঝে বুঝে পড়ে ফেলবা, এমন কোনো আহামরি কঠিন কোনো জিনিস না। এবার হচ্ছে কোলাজেন। এই কোলাজেন কোথায় থাকে? আমাদের মানবদেহে যে সমস্ত জিনিসের নির্দিষ্ট আকৃতি আছে, যেমন ফিমার, আমার ফিমারও যেরকম, ওই ফারহানের ফিমারও সেরকম, ওই রাফিনের ফিমারও সেরকম, তাই না? সবার ফিমার হচ্ছে একই রকম। কিন্তু তুমি যদি ধরো শিং, একটা ছাগলের শিং এরকম, আর একটা ছাগলের শিং এরকম, তাই না? শিংগুলো এবড়ো থেবড়ো হয়। কিন্তু আমাদের যে ফিমার বা অস্থি, এগুলো কি এবড়ো থেবড়ো? আমাদের সবার অস্থি একই রকম। তাহলে যার নির্দিষ্ট শেপ আছে, যার নির্দিষ্ট শেপ আছে, আকৃতি আছে, তার ভিতরে কি প্রোটিন থাকে? কোলাজেন থাকে। তার ভিতরে কি থাকে? কোলাজেন থাকে। তাহলে বলো, অস্থির ভিতরে কি থাকে? কোলাজেন থাকে। আচ্ছা, এই মনে করো আমার এই যে হিউমেরাস, একটা অস্থি, এই অস্থিটা কি করতেছে? এইখানের অস্থির সাথে এইখানের অস্থির সংযোগ স্থাপন করতেছে। তাহলে অস্থিকে আমি বলতে পারি না একটা যোজক টিস্যু? অস্থিকে আমি বলতে পারি একটা যোজক টিস্যু। তাহলে যাহাই অস্থি তাহাই যোজক টিস্যু। তার মানে অস্থিতে, যোজক টিস্যুতে কি থাকে? কোলাজেন থাকে। এমনকি মনে করো যে এইটা হচ্ছে তোমার একটা হাড্ডি, এইটা কি তোমার একটা হাড্ডি, আর এইটা হচ্ছে তোমার একটা মাংস, মাসেল। এই হাড্ডির সাথে এই মাসেলকে যুক্ত করে একটা স্ট্রাকচার। এই যে এই স্ট্রাকচারটা কি করতেছে? হাড্ডির সাথে মাংসকে যুক্ত করতেছে। তাহলে বলো, এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম হলো টেন্ডন। এই স্ট্রাকচারটার নাম হলো কি? টেন্ডন। এই টেন্ডনেরও কিন্তু নির্দিষ্ট আকৃতি আছে। যেমন আমরা যদি আমাদের এই যে পায়ের এইখানে হাত দিই, রগ, হ্যাঁ, সবাই বলে শিবির রগ কাটে, আসলে এই রগটার কথা বলে। তো আমাদের কথা হচ্ছে এই সেই রগ, ঠিক আছে? এটা আসলে রগ না, এটা আসলে টেন্ডন। তাহলে তোমরা ভালোভাবে বলবা, শিবির টেন্ডন কাটে, ঠিক আছে? আরে যা ঘটে তা একটু ঘটে। এখন আমরা ওই সমস্ত আলোচনা আমরা যেতে চাই না, আমরা হচ্ছে নেমোনিক দিচ্ছি, ঠিক আছে? তো এখন আমাদের কথা হচ্ছে, এখানে আমরা টেন্ডন দেখতে পারতেছি। এই টেন্ডন কি করে? এই টেন্ডন হচ্ছে মাংসের সাথে যে হাড়ের সংযোগ স্থাপন করে। যেমন এই টেন্ডনটা এই মাংসের সাথে তোমার গোড়ালি অস্থি অর্থাৎ ক্যালকেনিয়াস এর সংযোগ স্থাপন করে। বুঝতে পারছো? টেন্ডন কি করে? অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন করে। এই টেন্ডনেরও কিন্তু নির্দিষ্ট আকৃতি আছে। আমার এই টেন্ডনও যে আকৃতির, তোমাদের টেন্ডনও কিন্তু একই আকৃতির। তার মানে টেন্ডনের ভিতরেও কি ধরনের প্রোটিন আছে? কোলাজেন প্রোটিন আছে। টেন্ডনের ভিতরে কি প্রোটিন আছে বলো? কোলাজেন প্রোটিন আছে। তাহলে আমরা দাগায় ফেলি টেন্ডন। তাহলে আমাদের কথা হচ্ছে, কোথায় কোথায় আমরা কোলাজেন পাচ্ছি? অস্থি, যোজক টিস্যু, টেন্ডন, ঠিক আছে?
আচ্ছা, এইবার এই যে রেশম পোকা, তারপরে মাকড়সা, এরা নিজেদের শরীর থেকে সুতা বের করে না? রেশম পোকা, মাকড়সা, তাই না? রেশম পোকা যে সুতা বের করে ওই দিয়ে আবার শাড়ি বানায়। হ্যাঁ, তাহলে এরা আমরা দেখলাম রেশম পোকা, তারপরে মাকড়সা, এরা নিজেদের শরীর দিয়ে সুতা বের করে বা ফাইবার বের করে। তাহলে এই সমস্ত ফাইবারের ভেতরে যে প্রোটিন থাকবে সেই প্রোটিনকে আমরা কি বলবো? ফাইব্রাইন, তাই না? তাহলে বলো, সিল্কে অর্থাৎ রেশম পোকার থেকে যে সিল্ক বের হয় সেইখানে কি থাকবে? ফাইব্রাইন। মাকড়সার জালে কি থাকবে? ফাইব্রাইন। ঘাসফড়িংয়ের দেহের বাইরে শক্ত শক্ত প্লেটের মতন কিছু স্ট্রাকচার দেখছো? সেই স্ট্রাকচারগুলোকে বলা হয় স্ক্লেরাইট। সেই স্ট্রাকচারগুলোকে কি বলা হয়? স্ক্লেরাইট। ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কালকে বলা হয় স্ক্লেরাইট। ঘাসফড়িংয়ের দেহের বাইরের দিকে শক্ত শক্ত প্লেট থাকে, প্লেটগুলোর নাম কি? স্ক্লেরাইট। তাহলে এই স্ক্লেরাইটের ভেতরে যে প্রোটিন থাকবে সেই প্রোটিনকে আমরা কি বলবো? স্ক্লেরোটিন। কারণ প্রোটিনের নামের লাস্টে ইন, দেখো বারবার প্রোটিনের নামের লাস্টে ইন আসতেছে, কেরাটিন, ফাইব্রাইন, তারপরে স্ক্লেরোটিন। হ্যাঁ, এই যে রাফিন, তো রাফিন হচ্ছে প্রোটিন বালক। তো এখন আমাদের কথা হচ্ছে এই যে স্ক্লেরোটিন, স্ক্লেরোটিন তাহলে কোথায় থাকে বলো? পতঙ্গের বহিঃকঙ্কালে থাকে। মনে থাকবে স্ক্লেরোটিন কোথায় থাকে? পতঙ্গের বহিঃকঙ্কালে থাকে। এইবার তরুণাস্থি, আদিমকালে মানুষ যা দেখতো সব কিছুরে বলে দিত চন্দ্র। হ্যাঁ, মানে চাঁদরে খুব ভালোবাসতো মনে হয়। তাহলে এখন আমাদের কথা হচ্ছে এই যে তরুণাস্থি, এই তরুণাস্থিরও নাম দিয়ে দিছে মানুষ চন্দ্র, মানে কন্ড্র। হ্যাঁ, যেমন তরুণাস্থির কোষকে বলা হয় কন্ড্রোসাইট, তাই না? তরুণাস্থির প্রোটিনকে তাহলে কি বলবো? কন্ড্রিন ইন, তাই না? এই যে কন্ড্রিন, তরুণাস্থির প্রোটিনকে আমরা কি বলবো? কন্ড্রিন। তাহলে কন্ড্রিন কোথায় থাকে বলো? তরুণাস্থিতে থাকে। আচ্ছা, এইখানে এইবার হচ্ছে অস্থিতে কি থাকে? মনে রাখবা, অস্থিতে থাকে অসেইন। অস্থিতে কি থাকে বলো? অসেইন। তোমার বইতে হাফ নাম লিখছে, সেইন লিখছে, বাট পুরো নাম হলো অসেইন। ঠিক আছে, তো অসেইন এই নাম দেখেই বুঝতে পারতেছো অস্থিতে থাকে, তাই না? ও এস, অস্থি। তাহলে আমাদের কথা হচ্ছে সেইন কোথায় থাকে বলো? সেইন থাকে অস্থিতে। আচ্ছা, এরপরে তাহলে আমরা জানলাম, বলো মারুফ বলো, কাজের ভিত্তিতে প্রোটিন কয় ধরনের? দুই ধরনের। কি কি? কার্যকরী, গাঠনিক। গুড। এইবার আমাদের কথা হচ্ছে আকৃতির ভিত্তিতে প্রোটিন দুই ধরনের, একটু আগেই পড়ে আসছি। তন্তুময় এবং গোল, অর্থাৎ তন্তুময় এবং গ্লোবিউলার। আকৃতির ভিত্তিতে প্রোটিন কয় ধরনের? দুই ধরনের, তন্তুময় এবং গ্লোবিউলার। তাহলে বলো তো যে কার্যকরী প্রোটিন কি তন্তুময় নাকি গ্লোবিউলার? গ্লোবিউলার। ঠিক আছে, তো আমরা দেখতেছি যে আকৃতি অনুযায়ী প্রোটিন হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে তন্তুময় আর একটা হচ্ছে কি? গ্লোবিউলার। হ্যাঁ, তন্তুময় মানে হচ্ছে ফাইব্রাস প্রোটিন, যাই হোক, তন্তুময় এবং গ্লোবিউলার। তাহলে তোমরা মনে রাখবা যে সকল কার্যকরী প্রোটিন কি ধরনের প্রোটিন? সকল কার্যকরী প্রোটিন হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। তাহলে আমি যদি বলি ইনসুলিন কি ধরনের প্রোটিন? ইনসুলিন না, ইনসুলিন তো হরমোন, এটা কার্যকরী প্রোটিন না, তাহলে এটা অবশ্যই গ্লোবিউলার প্রোটিন হবে, তাই না? এইবার মায়োগ্লোবিন আর হিমোগ্লোবিন, এদের নামের ভেতরেই গ্লোব আছে, তাহলে অবশ্যই এরা গ্লোবিউলার প্রোটিন, তাই না? এইবার আমরা তাহলে কি পড়বো? সকল গাঠনিক প্রোটিন কি ধরনের প্রোটিন? সকল গাঠনিক প্রোটিন হচ্ছে তন্তুময় প্রোটিন, তাই না? সকল গাঠনিক প্রোটিন হলো তন্তুময় প্রোটিন। তাহলে দেখো এই যে কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন, এরা কিসের ভেতরে ছিল? দেখো গাঠনিকের ভেতরেও ছিল, তন্তুময়ের ভেতরে আছে। তাহলে এইগুলোর উদাহরণ তোমার কষ্ট করে মুখস্থ করতে হবে না। তোমরা মনে রাখবে এখানে যা যা পড়ছো সবই হচ্ছে তন্তুময় প্রোটিন, এখানে যা যা পড়ছো সবই হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। যেমন হিমোগ্লোবিন কিন্তু শ্বাসরঞ্জক, তাই না? তো এগুলো আমরা দেখে আসছি। এইবার আমাদের কথা হচ্ছে যে যদি বলে আবার ক নাম্বারে মনে করো দিয়ে দেই যে তন্তুময় প্রোটিন কাকে বলে, তাহলে একটু সংজ্ঞাটাও লিখে দেবা যে যে প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডগুলো, হ্যাঁ, একটা অক্ষ বরাবর থেকে একটা তন্তুর মতন আকার ধারণ করে তাকে বলা হয় তন্তুময় প্রোটিন। যে সমস্ত প্রোটিন হচ্ছে গোলাকৃতির ধারণ করে তাদের বলা হয় গ্লোবিউলার প্রোটিন। এগুলো একটু ক নাম্বারের জন্য, এগুলো এমন কোনো আমরি ইয়া না। এইবার আমাদের কথা হচ্ছে কোনো প্রোটিন এরকম সুতার মতন হতে পারে, এরকম সুতার মতো, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এভাবে একটার পর একটা জমা রেখেছে। কোনো প্রোটিন এরকম পেঁচানো হইতে পারে। আবার কোনো প্রোটিন
এর ভিতরে তুমি যদি তাকাও তাহলে এরকম পেঁচানো জিনিসও দেখবা, আবার এরকম খাঁচকাটা জিনিসও দেখবা। আবার কোন কোন প্রোটিন আছে, কোন প্রোটিন, আচ্ছা আমি আগে একটু বলে নিই, যে প্রোটিনের আকৃতি এরকম সেই প্রোটিনকে আমরা বলি হচ্ছে প্রাইমারি প্রোটিন। যে প্রোটিনের আকৃতি এরকম পেঁচানো তাকে বলি সেকেন্ডারি প্রোটিন। যে প্রোটিনের ভিতরে এরকম পেঁচানো খাসকাটা দুইটা গঠনই পাবা তারে বলবা টারশিয়ারি প্রোটিন। এখন মনে করো যে এই একটা টারশিয়ারি প্রোটিন, এই আর একটা টারশিয়ারি প্রোটিন। এই দুই টারশিয়ারি প্রোটিন যদি কোনো বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন তুমি সেই প্রোটিনকে বলবা কোয়াটারনারি প্রোটিন। এত কিছু আমাদের জানার দরকার নেই, তারপর আমি বললাম জৈব যৌগে পাবা এই সমস্ত জিনিস। তাহলে গঠন অনুসারে প্রোটিন কয় ধরনের বলো? 4 ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। তাহলে বলো কাজ ফারহান বলো কাজ অনুযায়ী প্রোটিন কয় ধরনের? 3 ধরনের, না 2 ধরনের। কার্যকরী তারপরে হচ্ছে আকৃতি অনুযায়ী প্রোটিন কয় ধরনের, কি কি? মলিকিউলার তন্তুময়, তাই তো? এইবার গঠন অনুসারে প্রোটিন কয় ধরনের? এই 4 ধরনের না, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এদিক তাকাও, Quaternary। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। যদি এরকম তন্তুর মতো থাকে তাহলে বলবো প্রাইমারি, যদি পেঁচানো থাকে তাহলে বলবো সেকেন্ডারি, যদি এরকম পেঁচানো থাকে প্লাস এরকম একটা স্ট্রাকচার খাঁজকাটার মতন থাকে তাহলে কি বলবো? টারশিয়ারি। আর যদি দুইটা টারশিয়ারি প্রোটিন অ্যাড হয় তখন কি বলবো? কোয়াটারনারি। তাহলে গঠন অনুযায়ী প্রোটিন হচ্ছে 4 ধরনের। আচ্ছা, এইবার আমরা পড়বো হচ্ছে যে রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে প্রোটিন কয় ধরনের। রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে প্রোটিন কয় ধরনের মনে রাখবা। রাসায়নিক গুণাবলী মানে কি? মানে প্রোটিন কি দিয়ে গঠিত। এখন কোনো প্রোটিনের ভেতরে তুমি যদি অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিছুই খুঁজে না পাও তাহলে ওই প্রোটিনকে তুমি কি বলবা? সরল প্রোটিন। তুমি যদি মনে করো কোনো প্রোটিনের ভেতরে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও তুমি মনে করো কোনো ধাতু পাও বা অন্য কোনো অংশ পাও তাকে কি বলবা? অর্থাৎ প্রোটিনের সাথে তুমি যদি অপ্রোটিন অংশও পাও তাহলে সেই প্রোটিনকে বলবা যুগ্ম প্রোটিন। ঠিক আছে? আর কিছু প্রোটিন আছে উদ্ভূত প্রোটিন, যেমন তোমার উদ্ভূত প্রোটিনের ভেতরে কি আছে, যেমন হচ্ছে 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের নাম কি বলো? ওই যে ফুল পরে টুপ করে পড়নি, ফাইব্রিনোজেন। 1 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টরের নাম হলো ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন এর নামের লাস্টে কি আছে? ওজেন। যার নামের লাস্টে ওজেন সে কিন্তু নিষ্ক্রিয়। তাহলে ফাইব্রিনোজেন কেমন? নিষ্ক্রিয়। তাহলে ফাইব্রিনোজেন যদি সক্রিয় হয়ে যায় তাহলে কিসে পরিণত হবে? ফাইব্রিনে পরিণত হবে। ওজেন বাদ দিয়ে দাও। তাহলে ফাইব্রিনোজেন সক্রিয় হলে কিসে পরিণত হবে? ফাইব্রিনে পরিণত হবে। তাহলে এই ফাইব্রিন আমি বলতে পারি না ফাইব্রিনোজেন থেকে আসতেছে। তাহলে ফাইব্রিন হচ্ছে এক ধরনের উদ্ভূত প্রোটিন, তাই না? তাহলে প্রোটিন 3 ধরনের হতে পারে, সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন। ঠিক আছে? সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন আর হলো উদ্ভূত প্রোটিন। তাহলে এখন আমরা আগে পড়বো হচ্ছে সরল প্রোটিন। তাহলে তোমার যদি ক নাম্বারে আসে সরল প্রোটিন কি, তুমি বলবা যে প্রোটিন ভাঙলে আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তাকে বলা হয় সরল প্রোটিন। তো সরল প্রোটিন সম্পর্কে অনেক কথাই এখানে বলা হয়েছে, তো আমরা একটা চার্টের মাধ্যমে এই জিনিসটা পড়বো। ঠিক আছে? সরল প্রোটিন, এই দিক সবাই ভালো করে খেয়াল করবা। রেকর্ড হচ্ছে, মানে ভয়েস রেকর্ড হচ্ছে না, স্ক্রিন রেকর্ড হচ্ছে, তোমাদের গ্রুপে পাঠিয়ে দিব। দাগানোগুলো বইতে দাগানো ভয়েস রেকর্ড করা যায় না? মানে পুরো ক্লাসটাই রেকর্ড হচ্ছে, ভয়েস ভিডিও দুইটাই রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আপনার ভয়েস হচ্ছে স্ক্রিন রেকর্ড আছে। তাহলে তো আচ্ছা। আবার